নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে সকলকে স্বাগত। আমার আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, গল্পের নাম উপেক্ষিতা। পথে যেতে যেতেই তার সঙ্গে পরিচয় আমার। সেটা বোধহয় বাংলার 2 কি 3 সালের কথা হবে। নতুন কলেজ থেকে বের হয়েছি, এমন সময় বাবা মারা গেলেন। সংসারের অবস্থা ভালো ছিল না। স্কুল মাস্টারি নিয়ে গেলাম হুগলি জেলার একটা খুব পাড়া গাঁয়ে। গ্রামটার অবস্থা এক সময় বোধহয় খুব ভালো থাকলেও আমি যখন গেছি তখন সেই গ্রামটার অবস্থা খুব শোচনীয়। খুব বড় গ্রাম, অনেকগুলো পাড়া। গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বোধহয় 1 ক্রোশের ওপর হবে। আম কাঁঠালের বনে সমস্ত গ্রামটাই যেন অন্ধকার। আমি অবশ্য ও গ্রামে থাকতাম না। গ্রাম থেকে প্রায় 1 মাইল দূরে যে গ্রামের রেল স্টেশন, সেই স্টেশন মাস্টারের একটা ছেলেকে পড়ানোর ভার নিয়ে সেইখানে রেলের PWDর একটা পরিত্যক্ত বাংলোয় আমি থাকতাম। চারিদিকে নির্জন মাঠ, মাঝে মাঝে তালবাগান। স্কুলটা ছিল গ্রামের ও প্রান্তে। মাঠের মধ্যে নেমে হেঁটে আমাকে যেতে হতো প্রায় 1 ক্রোশ। একদিন বর্ষাকাল, বেলা 10টা প্রায় বাজে। স্কুলে যাচ্ছি। সোজা রাস্তা দিয়ে না গিয়ে একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য পাড়ার ভেতর দিয়ে একটা রাস্তা নেমে গেছে, সেইটা দিয়েই যাচ্ছি। সমস্ত পথটা বড় বড় আম কাঁঠালের ছায়ায় ভরা। একটু আগে বোধহয় 1 পশলা বৃষ্টি হয়ে গেছিল। আকাশ মেঘে আচ্ছন্ন ছিল। গাছের ডাল থেকেও টুপটাপ বৃষ্টির জল পড়ছে। একটা জীর্ণ ভাঙা ঘাটওয়ালা প্রাচীন পুকুরের ধার দিয়ে রাস্তা। সেই রাস্তাটা বেয়ে যাচ্ছি। সেই সময় দেখি একটা স্ত্রীলোক, খুব টকটকে রংটা, হাতে বালা অনন্ত, পরনে চওড়া লালপাড় শাড়ি। বয়স কত হবে? এই 24-25। পাশের একটা সরু রাস্তা দিয়ে ঘোড়া নিয়ে উঠলেন আমার সামনের রাস্তায়। বোধহয় পুকুরে যাচ্ছিলেন জল আনবার জন্য। আমাকে দেখে তাড়াতাড়ি ঘোমটাটা টেনে পথের পাশে দাঁড়ালেন। আমি পাশ কাটিয়ে জোরে চলতে লাগলাম। আমার এখন স্বীকার করতে লজ্জা হয় যে তখন আমি ইউনিভার্সিটির সদ্যপ্রসূত গ্র্যাজুয়েট। বয়স তখন সবে আমার 20 বছর মতো হবে। অবিবাহিত। সংস্কৃত কাব্য সাহিত্যের পাতায় পাতায় যেসব তরলিকা, মঞ্জুলিকা, উজ্জয়িনী বাসিনী, অগুরুবাস মোদিত কেশা তরুণী অভিসারিকার দল, তারা তাদের সেই সব তরুণের রূপ, তার বালা অনন্ত পড়া অনাবৃত হাত দুটির সুঠাম সৌন্দর্য, আর সকলের ওপর তার পরনের শাড়ি, নির্দিষ্ট তার সমস্ত দেহের একটা মহিমান্বিত সীমারেখা সেদিন আমাকে যেন খুব মুগ্ধ করল আর অভিভূত করে ফেলল। আমার মনের ভেতরে কিরকম একটা অনুভূতি হতে লাগলো। বুকের রক্তের ভেতরে যেন একটা স্পন্দন হতে লাগলো। বিকেলবেলা রেল লাইনের ধারের মাঠে গিয়ে চুপ করে বসে রইলাম। তালবাগানের মাথার ওপর সূর্য অস্ত গেছে। বেগুনি রঙের মেঘগুলো দেখতে দেখতে ক্রমে ধূসর, পরে আবার কালো হয়ে উঠতে লাগলো। আকাশের অনেকটা জোরে মেঘগুলো দেখা যাচ্ছিল। আদিম যুগের সেই উপরিভাগের বিস্তীর্ণ যেন মহাসাগর। দিন কেটে রাত হলো। বাসায় এসে কিটস পড়তে শুরু করলাম। পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছি। মাটির প্রদীপের বুক পুড়ে উঠে প্রদীপ কখন নিভে গেছে। অনেক রাত্রে উঠে দেখলাম বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে। আকাশ মেঘে অন্ধকার। তার পরের দিনও পাড়ার ভেতর দিয়েই গেলাম। সেদিন কিন্তু সেই মহিলাকে দেখতে পেলাম না। আসবার সময় সেখান দিয়ে এলাম, কাউকেও দেখলাম না। তারপরের দিন ছিল রোববার। সোমবার দিন আবার সেই পথ দিয়ে গেলাম। পুকুরটার কাছাকাছি গিয়েই দেখি যে তিনি জল নিয়ে ঘাটে সিঁড়ি বেয়ে উঠছেন। আমায় দেখে ঘোমটাটা টেনে দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন। আমার বুকের রক্তটা যেন দুলে উঠল। খুব জোরে হেঁটে বেরিয়ে গেলাম। রাস্তার বাঁকের কাছে গিয়ে ইচ্ছা আর দমন করতে না পেরে একবার পেছন ফিরে তাকালাম। দেখি তিনিও ঘাটের ওপর উঠে ঘোমটাটা খুলে কৌতূহলী চোখ নিয়ে আমার দিকেই চেয়ে আছে। আমি চাইতেই আবার ঘোমটাটা টেনে নিলেন। ওপরের পথটা ছেড়েই দিলাম একেবারে। পুকুরের পথ দিয়েই রোজ যাই। 2-1 দিন পরে আবার একদিন তাকে দেখতে পেলাম।
আমার মনে হলো সেদিনও তিনি আমায় একটু আগ্রহের সঙ্গে লক্ষ্য করলেন। এইভাবে 15-20 দিন কেটে গেল। কোনো দিন তাকে দেখতে পাই, আবার কোনো দিন দেখতে পাই না। আমার কিন্তু বেশ মনে হতে লাগলো যে তিনি আমার প্রতি দিন দিন বেশ আগ্রহ দেখাচ্ছেন। আজকাল ততটা স্ত্রস্রভাবে ঘোমটা দেন না। আমারও কি হলো, তার গতিভঙ্গির একটা মধুশ্রী, তার দেহের একটা শান্ত কমনীয়তা আমায় যেন দিন দিন অক্টোপাসের মতো জড়িয়ে ফেলতে লাগলো। একদিন তখন আশ্বিন মাসের বোধহয় প্রথম শরৎকাল পড়ে গেছে। নীল আকাশের সাদা সাদা মেঘ উড়ে যাচ্ছে, চারিদিকে খুব রৌদ্র ফুটে উঠেছে। রাস্তার পাশের বনু, কচু, ভ্যাট, শ্যাওড়া, কুঁচলতার ঝোপ থেকে একটা কটূক্তি গন্ধ উঠছে। শনিবার সকাল সকাল আমি তখন স্কুল থেকে ফিরছি। রাস্তাটা নির্জন, কেউ কোনো দিকে নেই। পুকুরটার পথ ধরেছি। একদল ছাতারে পাখি পুকুরের ওপারের ঝোপের মাথায় কিচমিচ করছিল। পুকুরের জলে নীল ফুলের দলগুলো রৌদ্রতাপে মুড়েছিল। আমি আশা করিনি যে এই সময় তিনি পুকুরের ঘাটে আসবেন, কিন্তু দেখলাম তিনি জল ভরে উঠে আসছেন। এর আগে 4-5 দিন কিন্তু তাকে দেখিনি। হঠাৎ মনে কি হলো, একটা বড় দুঃসাহসের কাজ করে বসলাম। তার কাছে গিয়ে বললাম, দেখুন, কিছু মনে করবেন না আপনি। আমি এখানকার স্কুলে কাজ করি, রোজ এই পথ দিয়ে যাই আর আপনাকে দেখতে পাই। আমার বড় ইচ্ছা করে আপনি আমার বোন হবেন। আমি আপনাকে বৌদিদি বলবো। আমি আপনার ছোট ভাই, কেমন তো? তিনি আমার কথার প্রথম অংশটায় হঠাৎ চমকে উঠে কেমন যেন জড়সড় হয়ে উঠলেন। দ্বিতীয় অংশটায় তার সে চমকানো ভাবটা একটু যেন দূর হলো। ঘড়া কাঁকের নিচু চোখে চুপ করে দাঁড়িয়ে রইলেন। আমি যুক্ত করে প্রণাম করে বললাম, বৌদিদি, আমার ইচ্ছে আপনাকে কিন্তু পূর্ণ করতে হবে। আমাকে ছোট ভাইয়ের অধিকার কিন্তু দিতেই হবে আপনাকে। তিনি ঘোমটা অর্ধেক খুলে একটা স্থির শান্ত দৃষ্টিতে আমার দিকে চাইলেন। সুশ্রী মুখ যে আমি কখনো দেখিনি তা নয়, তবু মনে হলো তার সেই ডাগর কালো চোখ দুটোর শান্ত ভাব আর তার ঠোঁটের নিচের একটা বিশেষ ভাঁজ, এই দুটোতে মিলে তার সুন্দর মুখের গড়নে এমন একটা বৈচিত্র্য এনেছে যা সচরাচর চোখে পড়ে না। খানিকক্ষণ আমরা দুজনেই চুপ করে রইলাম। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, তোমার বাড়ি কোথায়? আনন্দে আমার সারা গাটা শিউরে উঠল। বললাম, কলকাতার কাছে, 24 পরগনা জেলা, এখানে স্টেশনে থাকি। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? আমি নাম বললাম। তিনি বললেন, তোমার বাড়িতে কে কে আছেন? বললাম, এখন বাড়িতে শুধু মা আর 2 ছোট ছোট ভাই আছে। বাবাই 2 বছর হলো মারা গেছেন। তিনি যেন একটু আগ্রহ সুরে বললেন, তোমার কোনো বোন নেই? আমি বললাম, না, আমার 2জন বড় বোন ছিল, তারা অনেক দিন আগেই মারা গেছে। বড়দি যখন মারা যায় তখন আমি খুব ছোট, আর মেজদি 5-6 বছর আগে মারা গেছেন। আমি এই মেজদিদিকেই জানতাম। তিনি আমায় খুব ভালোবাসতেন। তিনি আমার থেকে 6 বছরের বড় ছিলেন। তার দৃষ্টিটা যেন একটু ব্যথা কাতর হলো। জিজ্ঞাসা করলেন, তোমার মেজদিদি থাকলে এখন তার বয়স কত হতো? আমি বললাম, এই কত, এই 26। তিনি একটু মৃদু হাসির সঙ্গে বললেন, তাই বুঝি ভাইটির আমার একজন বোন খুঁজে বেড়ানো হচ্ছে না? কি মিষ্টি হাসি, কি মধুর শান্ত ভাব। মাথা নিচু করে প্রণাম করে তার পায়ের ধুলো নিয়ে বললাম, তাহলে ভাইয়ের অধিকার দিলেন তো আপনি? তিনি শান্ত হাসি মুখে মুখে চুপ করে রইলেন। আমি বললাম, বৌদি, আমি জানতাম আমি পাবো। আগ্রহের সঙ্গে খুঁজলে ভগবানও নাকি ধরা দেন। আমি তো একজন বোন, অনায়াসেই পাবো। আচ্ছা, এখন আসি। আপনি কিন্তু ভুলে যাবেন না বৌদি, আপনার যেন দেখা পাই। রোববার বাদে আমি 2 বেলায় কিন্তু এই রাস্তাটা দিয়ে যাই। আমার মাঠের ধারে তাল বাগানটার পাখিগুলো রোজ সকাল বিকেল ডাকে। একটা কি পাখি তার সুর খাদ থেকে ধাপে ধাপে তুলে একেবারে পঞ্চমে চড়িয়ে আনে। মন যেদিন ভারী থাকে সেদিন সে সুরের উদাস মাধুর্য প্রাণের মধ্যে কোনো সাড়া দেয় না। আজ দেখলাম পাখিটার গানের সুরে স্তরে স্তরে হৃদয়টা যেন কেমন লঘু থেকে লঘুতর হয়ে উঠছে। মনে হতে লাগলো জীবনটা কেবল কতগুলো স্নিগ্ধ ছায়াশীতল পাখির গানে ভরা অপরাহ্নের সমষ্টি, আর পৃথিবীটা যেন শুধু নীল আকাশের তলায়
ইতস্তত বর্ধিত একটা অযত্ন তাল নারকেল গাছের বন দিয়ে তৈরি, যাদের ঈষৎ কম্পমান দীর্ঘ শ্যামল পত্রশীর্ষ অপরাহ্নে অবসন্ন রৌদ্রে চিকচিক করছে। তার পরের দিন বৌদিদির সঙ্গে দেখা হলো ছুটির পর বিকেলবেলা। বৌদিদি যেন চাপা হাসির সুরে জিজ্ঞাসা করলেন, এই যে বিমলের বুঝি আজ খুব সকাল সকাল স্কুলে যাওয়া হয়েছিল? আমি উত্তর দিলাম, বেশ বৌদি, আমি ওবেলা তো ঠিক সময় গেলাম, আপনি তখন ছিলেন না, এখন দোষটা বুঝি আমার ঘাড়ে চাপানো হচ্ছে না? আর বৌদি, ঘাটে ওবেলা আরও সব মেয়েরা তো ছিলেন। বৌদি হেসে বললেন, তাই তো, ভাইটির আমার ওবেলা তো বড় বিপদ গেছে তাহলে। আমার একটু লজ্জা হলো, ভালো করে জবাব দিতে না পেরে বললাম, না না বৌদি, আমি এখানে অপরিচিত, পাড়ার মধ্যে দিয়ে পথ, পাছে কেউ কিছু মনে করে। বৌদিদির চোখের কৌতুক দৃষ্টি তখনও যায়নি। তিনি বললেন, আমি ওবেলা ঘাটের জলেই ছিলাম বিমল, তুমি ওই চটকা গাছটার তলায় দিয়ে একবার ঘাটের দিকে চেয়ে দেখলে, আমায় তুমি দেখতে পাওনি। আমি জিজ্ঞাসা করলাম, বৌদি, আপনার বাপের বাড়ি কোথায়? বৌদি উত্তর দিল, খোলা পাতা চেনো? সেই খোলা পোতায়। আমি ইতস্তত করছি দেখে আমাকে একটু বিশদ সংবাদ দিয়ে বললেন, ওই যে খোলা পোতার রাস। বৌদিদির হাসি ভরা দৃষ্টি যেন একটু গর্ব মিশ্রিত হয়ে উঠল। কিন্তু বলা অবশ্য, খোলা পাতা বলে কোনো গ্রামের নাম অবশ্য আমি কোনোদিন শুনিনি। অথচ বৌদির বাপের বাড়ি যেখানে রাস মেলা হয়, সেই বিস্তৃত খোলা পাতার ভৌগোলিক অবস্থান সম্বন্ধে আমার অজ্ঞাতে তিনি পাছে মনে ব্যথা পায়, তাই বললাম, ও ও সেই খোলা পোতায়, আচ্ছা আচ্ছা, ওটা যেন কোন জেলায়? ভালো। বৌদিদির কাছ থেকে সাহায্য পাবার আশায় প্রত্যাশা করেছিলাম, কিন্তু দেখলাম তিনিও সে বিষয়ে বিশেষ কিছু জানেন না, নির্বিকার। তার হাসি ভরা সরল মুখখানির দিকে চেয়ে আমার করুণা হলো। আমি বললাম, আচ্ছা বৌদি, আসি তাহলে আজকে। বৌদিদি তাড়াতাড়ি ঘড়ার মুখ থেকে কলার পাতে মোড়া কি যেন একটা বার করলো, সেটা আমার হাতে দিয়ে বলল, কাল চাপড়া ষষ্ঠীর জন্য ক্ষীরের পুতুল তৈরি করেছিলাম, আর গোটা কত কলার বড়া আছে, বাসায় গিয়ে খেয়েও। 4-5 দিন জ্বর ভোগের পর একদিন পথ্য পেয়ে স্কুলে যাচ্ছি। বৌদিদির সঙ্গে দেখা। আমায় আসতে দেখে বৌদিদি উৎসুক দৃষ্টি নিয়ে অনেক দূর থেকে আমার দিকে চেয়েছিলেন। নিকটে যেতে জিজ্ঞাসা করলেন, এ কি বিমল, এমন তোমার মুখটা শুকনো কেন? আমি বললাম, বৌদিদি, কদিন খুব জ্বরে পড়েছিলাম। তিনি উদ্বেগের স্বরে বললেন, ও তাই তুমি 4-5 দিন আসোনি? আমি ভাবলাম বোধহয় কিছু ছুটি পড়েছে। তুমি তো বড্ড রোগা হয়ে গেছো বিমল। তার চোখের দৃষ্টিতে একটা সত্যিকারের ব্যথা মিশ্রিত স্নেহের আত্মপ্রকাশ বেশ বুঝতে পেরে মনের মধ্যে একটা নিবিড় আনন্দ পেল। হেসে বললাম, যে দেশ আপনাদের বৌদি একবার অতিথি হলে আপ্যায়নের চোটে একেবারে অস্থির করে তুলবে। বৌদি জিজ্ঞাসা করলে, আচ্ছা বিমল, ওখানে তোমায় রেঁধে দেয় কে? আমি বললাম, কে আর রাঁধবে, আমি নিজেই রাঁধি। বৌদি একটু চুপ করলেন, তারপরে বললেন, আচ্ছা বিমল, এক কাজ করো না কেন? আমি জিজ্ঞাসা করলাম, কি বৌদি? তিনি বললেন, মাকে এই পুজোর ছুটির পর নিয়ে এসো। এরকম ভাবে কি বিদেশে কাটাবে? লক্ষ্মীটি, ছুটির পর মাকে নিয়ে এসো। এই গায়ের ভেতরে অনেক বাড়ি পাওয়া যাবে, আমাদের পাড়াতেও আছে। না হলে অসুখ হলে কে একটু জল দেয় বলো? আজ যে পথ্য করলে সেটা কে রেঁধে দিল? আমার হাসি পেল। বললাম, কে আবার বৌদি, নিজেই সব করলাম। তিনি আমার দিকে যেন খানিকক্ষণ চেয়ে রইলেন। তারপর সেদিনকার সেই সহানুভূতি বিগলিত স্নেহ মাখানা মাতৃমুখের জল ভরা কালো চোখ দুটো পরবর্তী জীবনে আমার অনেক দিন পর্যন্ত মনে ছিল। সেদিন স্কুল থেকে আসবার সময় দেখি বৌদিদি যেন আমার জন্যই অপেক্ষা করছেন। আমায় দেখে কলায় পাতা মোড়া কি যেন একটা আমার হাতে দিয়ে বললেন, শরীরটা একটু না সারলে রাত্রে গিয়ে রান্না সে পেরে উঠবে না বিমল, এই খাবার দিলাম, রাত্রে কিন্তু খেয়েও। বোধহয় একটু আগেই তৈরি করে এনেছেন। আমি হাতে বেশ গরম গরম মালুম পেলাম। বাসায় এসে কলার পাতা খুলে দেখি খান কতক রুটি, মোহনভোগ আর মাছের একটা ডালনা মতো। তার পরের দিন ছুটি। আসবার সময় দেখি বৌদিদি খাবার হাতে দাঁড়িয়ে রয়েছেন। আমার হাতে দিয়ে বললেন, বিমল, তুমি তোমার ওখানে দুধ নাও। আমি বললাম, কেন? তাহলে দুধও খানিকটা করে দেন বুঝি। সত্যি বলছি বৌদি, আপনি আমার জন্য অনর্থকে কষ্ট করবেন না, তাহলে কিন্তু এ রাস্তা আমার ছাড়তে হবে।
বৌদিদির গলা ভারী হয়ে এলো। আমার ডান হাতটা আস্তে আস্তে এসে ধরে বললেন, লক্ষ্মী ভাই, ছি, ও কথা বলো না। আচ্ছা, আমি যদি তোমার মেজদিই হতাম তাহলে এ কথা কি তুমি আমায় বলতে পারতে? আমার মাথার দিব্যি রইল, এই পথ দিয়েই কিন্তু তুমি রোজ যাবে। সেই দিন থেকে বৌদিদি রোজ রাতের খাবার দেওয়া শুরু করলো। 7-8 দিন পরে রুটির বদলে কোনোদিন লুচি, কোনোদিন পরোটা এসব দেখা দিতে লাগলো। তার সেই আগ্রহ ভরা মুখের দিকে চেয়ে আমি তার সেসব স্নেহের দান ঠিক অস্বীকারও করতে পারতাম না। অথচ এই ভেবে অস্বস্তি বোধ করতাম যে আমার এই নিত্য খাবার জোগাতে না জানি বৌদিদিকে কত অসুবিধা পোয়াতে হচ্ছে। তারপরে আশ্বিন মাসের শেষে পুজোর ছুটি এসে পড়াতে আমি নিষ্কৃতি পেলাম। সমস্ত পুজোর ছুটিটা কি নিবিড় আনন্দেই কাটল সেবার। আমার আকাশ বাতাস যেন রাত দিন আফিমের রঙিন ধুমে আচ্ছন্ন হয়ে থাকত। ভোরবেলা উঠোনের শিউলি গাছের সাদা ফুল বিছানো তলাটা দেখলে সেই হেমন্ত রাত্রির শিশিরে ভেজা ঘাসগুলোর গা যেমন শিউরে ওঠে, আমারও সেরকম শিউরে উঠত। কার ওপর আমার জীবনের সমস্ত ভার অসীম নির্ভরতার সঙ্গে চাপিয়ে দিয়ে আমার মন যেন শরতের জল ভরা নামানো হালকা মেঘের মতো একটা সীমাহারা হাওয়ার রাজ্যে ভেসে বেড়াতে লাগলো। ছুটিও ফুরিয়ে গেল। প্রথম স্কুল খোলবার দিন পথে তাকে দেখলাম না। বিকেল যখন ফিরি তখন শীতল হাওয়া একটু একটু দিচ্ছে। পথের ধারের এক জায়গায় খানিকটা মাটি করা বর্ষাকাল তুলে নিয়েছিল। সেখানটা এখন বনকচু, কালকাসুন্দা, কুচকাটা, ঝুমকুলতার দল পরস্পর জড়িয়ে যেন একটা ঝোপের মতো তৈরি করেছে। শীতল হেমন্ত অপরাহ্নে ছায়া সবুজ ঝোপটার উপর নেমে এসেছে। এমন সুন্দর শ্রী হয়েছে ঝোপটা, সমস্ত ঝোপটাই যেন একটা বনলক্ষ্মীর শ্যামলা শাড়ির একটা আঁচলের মতো। তার পরের দিন তাকে দেখল। তিনি আমায় লক্ষ্য করেননি। আপন মনে ঘাটের চাতালে উঠতে যাচ্ছিলেন। আমি ডাকলাম, বৌদিদি। বৌদিদি কেমন যেন হঠাৎ চমকে উঠে আমার দিকে ফিরলেন। এ কি বিমল, কবে এলে? আজকে স্কুল খুলল? কেমন আছো? এই সব সেই পরিচিত, সেই প্রিয় কণ্ঠস্বর, সেই স্নেহঝরা শান্ত চোখ দুটো। বৌদিদি আমার মনে ছুটির আগে যে স্থান অধিকার করেছিলেন, ছুটির পরের স্থানটা যেন তার থেকেও ওপরে। আমি সমস্ত ছুটিটা তাকেই ভেবেছি, নানা মূর্তি দিয়ে তাকে কল্পনা করেছি। তিনি আমার অর্ঘ্যচন্দনে চর্চিত সেই সেদিনের যে বৌদিদিকে দেখলাম, তিনি পুজোর ছুটির আগেকার সেই বৌদিদি নন। তিনি যেন আমার সেই নির্মলা, পুরহৃদয়া, পূর্ণময়ী মানসী প্রতিমা। আমার পার্থিব বৌদিদিকে তিনি তার মহিমা খচিত দিব্য বসনের আচ্ছাদনে আবৃত করে রেখেছিলেন। তার স্নেহ করুণার জ্যোতিষ বাষ্পে বৌদিদির রক্ত মাংসের দেহটার একটা যেন আড়াল সৃষ্টি করেছিলেন। আমার মাথাটা শ্রদ্ধায় সম্ভ্রমে নত হয়ে পড়ল। আমি তার পায়ের ধুলো নিলাম, নিয়ে বললাম, বৌদিদি বললেন, এসো এসো ভাই, আর প্রণাম করতে হবে না, আশীর্বাদ করছি এমনি, রাজা হও। আচ্ছা বিমল, বাড়ি গিয়ে আমার কথা তোমার মনে ছিল? মনে এলেও বাইরে আর বলতে পারলাম না। কে তবে আমার মগ্ন চৈতন্যকে আশ্রয় করে আমার নিত্য সুষুপ্তির মধ্যেও আমার সঙ্গিনী ছিল বৌদি। শুধু একটু হেসে চুপ করে রইলাম। বৌদিদি জিজ্ঞাসা করলেন, মা ভালো আছেন? আমি উত্তর করলাম, হ্যাঁ বৌদি, তিনি ভালো আছেন, তাকে আপনার কথা বললাম। ও তাই নাকি? আগ্রহ নিয়ে বললেন, তিনি কি বললেন? আমি বললাম শুনে মার দু চোখ জলে ভরে এলো। বলল, একবার দেখাবি তাকে বিমল? আমার নলিনী শোক বোধ হয় তাকে দেখলে খানিকটা কমে যাবে রে। বৌদিদি দেখলাম দুটো চোখই ছলছল করে উঠল। আমায় বলল, হ্যাঁ বিমল, তা মাকে এ মাসে নিয়ে এলে না কেন? আমি বললাম, সে এখন হয় না বৌদি। বৌদি একটু ক্ষুব্ধ হলেন, বললেন, বিমল, জানো তো সেবার কিরকম কষ্ট পেয়েছ। এই বিদেশ বিভুই মাকে আনলে এই মিথ্যে কষ্টটা তার ভোগ করতে হয় না। আমি উত্তর দিলাম, বৌদি, আমি তো আর ভাবিনি যে আমি বিদেশে আছি। যেখানে আমার বৌদি রয়েছে সে দেশ তো আমার বিদেশ কখনোই নয়। মা না থাকলেও আমার এখানে ভাবনা কিসের বৌদি? বৌদির চোখটা লজ্জা অবনত হয়ে গেল। আমার দিকে ভালো করে চাইতে পারলেন। বললেন, হ্যাঁ, আমি তো সবই করছি। আমার কি কিছু করবার জো আছে?
কত পরাধীন আমরা, তা জানো ভাই? ওসব নয়, তুমি এই মাসেই মাকে আনো। আমি কথাটাকে কোনো রকমে চাপা দিয়ে সেদিন চলে এলাম। তার পরের দিন ছুটির পর বৌদির সঙ্গে দেখা। অন্যান্য কথাবার্তার পর আসবার সময় তিনি কলাপাতায় মোড়া আবার একটা যেন কি বার করলেন। তার হাতে কলাপাতা দেখলেই আমার ভয় হয়। আমি শঙ্কিত চিত্রে বলে উঠলাম, ওটা আবার কি বৌদি? বৌদি বাধা দিয়ে বললেন, আমার কি কোনো স্বাদ নেই বিমল? ভাইফোঁটাটা অমনি অমনি গেল, কিছু কি করতে পারলাম বলো? কলার পাতার মোড়া রহস্যটা আমার হাতে দিয়ে বললেন, এতে একটু মিষ্টি মুখ করো, আর এইটা নাও, একখানা কাপড় কিনে নিও। কথাটা ভালো করে শেষ না করেই বৌদি আমার হাতে একখানা 10 টাকার নোট দিয়ে দিলেন। আমি চমকে উঠলাম, বললাম, এ কি বৌদি? না না, এই কিছুতেই হবে না, খাবার আমি নিচ্ছি, কিন্তু টাকা আমি নিতে পারবো না। আমার কথার স্বর বোধহয় একটু তীব্র হয়ে পড়েছিল। বৌদি হঠাৎ থতমত খেয়ে বললেন, তার প্রসারিত হাতখানা ভালো করে যেন গুটিয়ে নিতেও সময় পেলেন না, যেন কেমন হয়ে গেলেন। তারপর একটুখানি অবাক হয়ে আমার দিকে চেয়ে থাকবার পর তার টানা কালো চোখ দুটো ছাপিয়ে বাঁধ ভাঙা বন্যার স্রোতের মতো জল গড়িয়ে পড়ল। আমার বুকে যেন কিসের একটা খোঁচা বিঁধল। এই নিতান্ত সরল মেয়েটার আগ্রহ ভরা স্নেহ উপহার রূঢ়ভাবে প্রত্যাখ্যান করে তার বুকে যে লজ্জার ব্যথার শুল বিদ্ধ করলাম, সে ব্যথার প্রতিঘাত অদৃশ্যভাবে আমার নিজের বুকে গিয়েও যেন সেটা বাজল। আমি তাড়াতাড়ি দুহাতে তার পায়ের ধুলো নিয়ে তার হাত থেকে নোটখানা ও খাবার নিয়ে বললাম, বৌদি ভাই বলে এই অপরাধ একটু মাফ করে দাও, আমি ভাই, আর কখনো আপনার কোনো কথার অবাধ্য হব না। অদৃশ্যভাবে বৌদির চোখেও তখন জল গড়িয়ে পড়ছে। দু চোখ জলে ভরা সেই তরুণী দেব মূর্তির দিকে ভালো করে চাইতে না পেরে আমি মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে রইলাম। বাড়ি এসে দেখলাম কলাপাতার মধ্যে কতগুলো দুগ্ধ শুভ্র চন্দ্রপুলি, সুন্দর করে তৈরি। সমস্ত রাত ঘুমের ঘোরে বৌদিদির বিষণ্ণ কাতর দৃষ্টি বারবার চোখের সামনে ভাসতে লাগলো। এরম করে মাসখানেক কেটে গেল। প্রায় বৌদিদির সঙ্গে দেখা হতো। এখন আমরা ভাই বোনের মতোই হয়ে উঠেছি। সেই একরকমই পরস্পরকে ভাবতাম। একদিন আসছি, ফ্লানেল শার্টের একটা বোতাম ছিল না। বৌদি জিজ্ঞাসা করলো, এ কি, বোতাম কোথায় গেল? আমি বললাম, সে কোথায় গিয়েছে বৌদি, বোতাম পড়াতে জানি নে, তাই এই অবস্থা। তারপরের দিন দেখলাম তিনি ছুঁচত বোতাম সমেত এসেছেন। বৌদি, এটা ঘাটের পথ, আপনি বোতাম পড়াতে পড়াতে কেউ যদি দেখে তো কি মনে করবে? আপনি বরং ছুঁচটা আমায় দিন, আমি বাড়ি গিয়ে চেষ্টা করব এখন। বৌদি হেসে বললেন, তুমি চেষ্টা করে যা করবে তা আমি জানি, নাও সরে এসো তো এদিকে। বাধ্য হয়েই সরে গেলাম। তিনি বেশ নিশ্চিন্তভাবে বোতাম পড়াতে লাগলেন। ভয়টা দেখলাম তার চেয়ে আমারই হলো বেশি। ভাবলাম, বৌদির তো কোনো কাণ্ডজ্ঞান নেই, কিন্তু কেউ যদি দেখে সমস্ত কষ্টটা তো ওকেই ভুগতে হবে। একদিন বৌদি জিজ্ঞাসা করলো, বিমল, গোকুল পিঠে খেয়েছ? আমার মা খুব ভালো গোকুল পিঠে তৈরি করতেন, কাজেই ও জিনিসটা আমি খুব খেয়েছি। কিন্তু বৌদিদিকে একটু আনন্দ দেওয়ার জন্য বললাম, সেটা কিরকম বৌদি? আর রক্ষিণী। তারপরের দিনই বিকেলবেলা বৌদিদি কলার পাতায় মোড়া পিঠে নিয়ে হাজির। আমি বললাম, তুমি এখানে আমার সামনেই তুমি খাও, ঘড়ার জলে হাত ধুয়ে ফেলো এখন। আমি বললাম, সর্বনাশ বৌদি, এই এতগুলো পিঠে খেতে এ পথে লোক এসে পড়বে, সে হয় না, বরং আমি বাড়ি গিয়েই খাবো। বৌদিদিও ছাড়বার পাত্র নন। তিনি বললেন, না, কেউ আসবে না বীরমর, তুমি এখানেই খাও। খেলুম। পিঠে খুব ভালো হয়নি। আমার মায়ের নিপুণ হাতের সেই তৈরি পিঠে তার সঙ্গে তুলনাই হয় না। বোধহয় নতুন করে শিখেছেন, ধারগুলো পুড়ে গিয়েছে, আস্বাদও ভালো নয়। বাহ বৌদি, খুব সুন্দর হয়েছে। এ কোথায় তৈরি করতে শিখলেন? আপনার বাপের বাড়ির দেশে বুঝি? বৌদির মুখে আর হাসি ধরে না। হাসি মুখে বললেন, আমি আমাদের গুরুমা এসেছিলেন, তিনি শহরের মেয়ে, অনেক ভালো খাবার করতে জানেন, আমি তার কাছে শিখে নিয়েছি। তারপর সারা শীতকাল অন্যান্য পিঠের সঙ্গে গোকুল পিঠের পুনরাবৃত্তি চলল। ওই যে বলেছি আমার ভালো লেগেছে, আর রক্ষে নেই। একটা কথা আছে, কিছুদিন ধরে আমার মনের মধ্যে একটা আগ্রহ একটু একটু করে জমছিল, জীবনটাকে খুব বড় করে অনুভব করবার জন্য। আমার
21 বছর বয়সে এই ক্ষুদ্র পাড়াগায়ে খাঁচার পাখির মতো আবদ্ধ থাকা যেন ক্রমেই অসহ্য হয়ে উঠছিল। চলেও যেতাম এতদিন। এখানকার একমাত্র বন্ধন ছিল ওই বৌদিদি। এমন সময় মাঘ মাসের শেষের দিকে আমার এক আত্মীয় আমায় লিখল যে তাদের কারখানার থেকে কাঁচের কাজ শেখবার জন্য ইউরোপ আমেরিকায় ছেলে পাঠানো হবে। অতএব আমি যদি জীবনে কিছু করতে চাই তাহলে যেন শীঘ্র মোরাদাবাদ গিয়ে তার সঙ্গে দেখা করি। তিনি সেখানকার কাঁচের কারখানার ম্যানেজার। পত্র পেয়ে সমস্ত রাত আমার ঘুম হলো না। ইউরোপ আমেরিকা, সে কত উর্বী সঙ্গীত মুখরিত শ্যামল সমুদ্র তট। এই ভেবে পরদিন সকালে পত্র লিখলাম, আমি খুব শীঘ্রই রওনা হব। স্কুলে সেদিন নোটিশ দিলাম, 15 দিন পরে কাজ ছেড়ে দেব। মনটা বড় ভালো ছিল না। ওপরের পথটা দিয়ে কয়েকদিন গেলাম। 10-12 দিন পরে নিচের পথটা দিয়ে যেতে যেতে একদিন বৌদিদির সঙ্গে দেখা। বৌদিদি একটু অভিমান প্রকাশ করলেন। বিমল, বড় বোনের ভাই তো আমার, আর 4-5 দিনের মধ্যে বোনটা বাঁচল কি মরল খোঁজ করলে না? আমি বললাম, বৌদিদি, করলে বোধহয় সেটাই অস্বাভাবিক হতো। বোনেরাই তো ভাইদের জন্য কেঁদে মরে। ভাইদের দায় পড়েছে বোনেদের ভাবনা ভাবতে। দুনিয়া শুদ্ধ ভাই বোনের এই অবস্থা। বৌদিদি খিলখিল করে হেসে উঠল। এই তরুণীর হাসিটা বালিকার মতো এমন মিষ্ট নির্মল যে শুধু লক্ষ্মী পূর্ণিমার রাতের জ্যোৎস্নার মতো উপভোগ করবার জিনিস, বর্ণনা করবার নয়। বললেন, তা জানি জানি, নাও আর গুমর করতে হবে না। সেগুন যে তোমাদের আছে তাকে আমি ভেতরে ভেতরে বুঝি না, কিন্তু বুঝে কি করব, উপায় নেই। হ্যাঁ, তা সত্যি সত্যি মাকে কবে আনছো? আমার কাজ ছেড়ে দেওয়ার কথা আমি বৌদিদিকে কিছু বলিনি। সে কথা বললে যে তিনি মনে অত্যন্ত আঘাত পাবেন, এটা আমি বুঝতে পেরেছিলাম। একবার ভাবলাম সেই তো জানাতেই হবে, একদিন বরং বলে ফেলি। কিন্তু অমন সরল হাসি ভরা মুখ, অমন নিশ্চিন্ত শান্তির ভাব বলতে বড় বাধল। মনে মনে বললাম, তোমরা কেবল বুঝি স্নেহ ঢেলে দিতেই জানো। তোমাদের স্নেহপাত্রদের বিদায়ের বাজনা যে বেজে উঠেছে এ সম্বন্ধে এরকম অজ্ঞান কেন? জিজ্ঞাসা করলাম, বৌদি, একটা কথা বলি, আপনি আমায় এই অল্প দিনে এত ভালোবাসলেন কি করে? আচ্ছা, আপনারা কি ভালোবাসার পাত্র পাত্রীও দেখেন না? আমি কে বৌদি যে আমার জন্য এত করেন আপনি? বৌদিদের মুখটা গম্ভীর হয়ে এলো। তার ওই এক বড় আশ্চর্য ছিল, মুখ গম্ভীর হলে প্রায় চোখে তার জল আসবে। জল কেটে গেল তো আবার হাসি ফুটবে। তুমি যেদিন এই প্রথম এই রাস্তা দিয়ে যাও, তোমায় দেখি আমার মনের মধ্যে সমুদ্র উঠল। সেদিন বাড়ি গিয়ে আপন মনে কত কেঁদেছিলাম। তুমি এখান দিয়ে যেতে, রোজ তোমাকে দেখতাম। যেদিন তুমি আপনা থেকে দিদি বলে ডাকলে, সেদিন থেকে আজ পর্যন্ত যে কি সুখে আছি তা বলতে পারি না। তোমায় যত্ন করে তুমি যে বড় বোনের মতো আমাকে যে ভালোবাসো, তাতে আমি বিমলের শোক অনেকটা ভুলেছি। ওই একটা ভাই ছিল গো আমার, তুলসী তলায় রোজ সন্ধেবেলা কত প্রণাম করি। বলি, ঠাকুর, এক বিমলকে তো পায়ে টেনে নিয়েছ, আরেক বিমলকে যদি দিলে তো জানো এর মঙ্গল করো, একে আমার কাছে রাখো। চোখের জলে বৌদির গলা আড়ষ্ট হয়ে গেল। আমি তাকে কিছু বললাম না। কি বলবো তাকে? একটু পরে বৌদিদি নিজেকে একটু সামলে নিয়ে জল ভরা চোখ দুটো আমার মুখের দিকে চাইলেন। কি সুন্দর তাকে দেখাচ্ছিল। কালো চোখ দুটো ছলছল করছে, টানা ভুরু যেন আরও নেমে এসেছে, চিবুকের ভাঁজটা আরও পরিস্পৃষ্ট, যেন কোনো নিপুণ প্রতিমা কারক সরু বাঁশের চ্যাঙারি দিয়ে কেটে কেটে তৈরি করেছে। পথের পাশেই প্রথম ফাল্গুনের মুগ্ধ আকাশের তলায় আঁকড় ফুলের একটা ঝোপে কাঁটাওয়ালা ডালগুলিতে থলো থলো সাদা ফুল ফুটেছিল। মনের ফাঁকে ফাঁকে নেশা জমিয়ে আনে, এমনই তার মিষ্টি গন্ধ। দুজনে অনেকক্ষণ কথা বলতে পারলাম না। খানিকক্ষণ পরে বৌদিদি বলল, সেই জন্য বলছি ভাই, মাকে আনো। আমাদের পাড়ায় চৌধুরীদের বাড়িটা পড়ে আছে, ওরা এখানে থাকে না। খুব ভালো বাড়ি, কোনো অসুবিধা হবে না। তুমি মাকে নিয়ে এসো, ওখানেই থাকো। সে তাদের পত্র লিখলেই তারা রাজি হবে। বাড়িতে এমনিই পড়ে আছে। তোমার বোন তো পরাধীন, কিছু করবার তো তার ক্ষমতা নেই। তোমার সঙ্গে এইসব দেখাশুনো, এইসব লুকিয়ে বাড়ির কেউ জানে না। তুমি দুবেলা ঘাটের পথ দিয়ে যেও, দেখে আমি শান্তি পাবো। মাকে কিন্তু এ মাসে এনো, কেমন? কেমন করে তা হবে? একটু চুপ করে থেকে জিজ্ঞাসা করলাম, বৌদি,
আমি এখানে থাকলে আপনি কি খুব সুখী হন? বৌদি বলল, কি বলবো বিমল, মাকে আনলে তোমার কষ্টটাও তো কম হয়, তা বুঝেও তো আমার সুখ বলো। আর বেশ, দুটি ভাই বোন এক জায়গায় থাকবো, 12 মাস দুবেলা দেখা হবে, কি বলো? আমি বললাম, ভাই যদি কোনো গুরুতর অপরাধ করে আপনার কাছে, তাকে ক্ষমা করতে পারবেন? বৌদি বলে, শোনো, কথার ভঙ্গি ভাইটার আমার কাছে তোমার আবার অপরাধটা কিসের শুনি? আমি জোর করে বললাম, না বৌদি, ধরুন যদি করি তাহলে? বৌদি আবার হেসে বলল, না না, তাহলেও না, ছোট ভাইটার কোনো কিছুতেই অপরাধ নেই আমার কাছে, আমি যে তার বড় বোন। চোখে জল এসে গেল। আড়ষ্ট গলায় বললাম, ঠিক বৌদি, ঠিক বলেছেন। বৌদি অবাক হয়ে গেলেন, বললেন, বিমল, কি হয়েছে ভাই, অমন করছো কেন? মুখ ফিরিয়ে উদ্ধত হলাম, বললাম, কিছু না বৌদি, এমনি বলছি। বৌদি বললেন, তবু ভালো, ভাইটার আমার এখনো ছেলে মানুষই যায়নি। হ্যাঁ, ভালো কথা বিমল, তুমি ভালোবাসা বলে বাগানের কলার কাঁদি আজ কাটিয়ে রেখেছি, কিন্তু তুমি তো খুব ভালোবাসো, পাকলে একদিন ভালো করে দেব। হ্যাঁ। তারপরের দিনই আমার নোটিশ অনুসারে স্কুলের কাজে শেষ দিন। গিয়ে শুনলাম আমার জায়গায় নতুন লোক নেওয়া ঠিক হয়ে গেছে। স্কুলে সকলের কাছে বিদায় নিয়ে চলে এলাম, শুধু একবার শেষ দেখা করবার জন্য। তার পরের দিন পুকুরের ঘাটে ঠিক সময় গেলাম। তার দেখা পেলে যে কি বলবো তা ঠিক করে সেখানে যাইনি। সত্যি কথা সব খুলে বলতে বোধহয় পারতাম সেদিন, কিন্তু দেখা হলো না। সব দিন তো আর দেখা হতো না, প্রায়ই 2-3 দিন অন্তর অন্তর দেখা হতো, আবার কিছুদিন ধরে হয়তো হতোই না। সেদিন চলে আসবার সময় সেখানকার মাটি একটা কাগজে মুড়ে পকেটে নিলাম, যেখানে তার সঙ্গে আমার প্রথম পরিচয়। তিনি দাঁড়িয়েছিলেন সেইখানটার। সেদিন বিকেলে জিনিসপত্র গুছিয়ে চিরদিনের মতো আমি সেই গ্রাম পরিত্যাগ করলাম। মাঠের কোলে ছাতিম গাছের বনের মধ্যে কোথায় ঘুঘু ডাকছে। সেসব আজ 25-26 বছর আগেকার কথা। তারপর জীবনে কত ঘটনা ঘটে গেছে। ভগবানের কি অসীম করুণার দানই আমাদের এই জীবনটুকু। উপভোগ করে দেখলাম, এ কি মধু, কত নতুন দেশ, নতুন মুখ, কত জ্যোৎস্না রাত্রি, নতুন নবঝোপের নতুন ফুল, কত সুই ফুলের মতো শুভ্র নির্মল হৃদয়, কান্না জড়ানো কত যে সে মধুর স্মৃতি। বহুদিন বাংলাদেশে আর যায়নি, প্রায় 16-17 বছর হলো। এই মুরাদাবাদেই গেছিলাম কাজ নিয়ে, ঘুরে বেড়াতে লাগলাম। বাংলাদেশের জলমাটি গাছপালার জন্য মনটা খুব একদিন তৃষিত হয়ে উঠল। তখন ভাবতে ভাবতে প্রথম যৌবনের সেই বিস্তৃত পায়ে ঝাপসা ছবিটা তখন প্রায় স্পষ্ট হয়ে উঠল। 25 বছর পূবের এক সন্ধ্যায় দূর বাংলাদেশের এক নিবিত পল্লী গ্রামের সেই জীর্ণ শান বাঁধানো পুকুরের ঘাট বেয়ে উঠেছে আর্দ্র বসনা তরুণী এক পল্লীবধূ। মাটির পথের বুকে লক্ষ্মীর চরণ চিহ্নের মতো তার জলসিক্ত পা দুখানির রেখা আঁকা। আম কাঁঠালের বনের মাথার ওপর কার নীলাকাশে 2-1টা নক্ষত্র উঠে সরলা স্নেহ দুর্বলা বধূটির ওপর সস্নেহে কৃপা দৃষ্টিতে চেয়ে আছে। তারপর এক শান্ত আঙিনায় তুলসী মঞ্চমূলে মঙ্গল প্রার্থিনী সে কোনো প্রণাম নিরতা মাতৃমূর্তি, করুণা মাখা অশ্রু ছলছল। ওগো লক্ষ্মী, ওগো স্নেহময়ী পল্লীবধূ, তুমি আজও কি আছো? এই সুদীর্ঘ 25 বছর পর আজও কি তুমি সেই পুকুরের ভাঙা ঘাটে সেরকম জল আনতে যাও? আজও সেই কতকাল আগেকার কথা। তারপর জীবনে আবার কত কি দেখলাম, আবার কত কি পেলাম। আজ কতদিন পরে আবার তোমার কথা মনে পড়ল। তোমায় আবার দেখতে বড় ইচ্ছা করছে গো দিদিমণি। তুমি আজও কি আছো? মনে আসছে অনেক দূরের যেন কোন খড়ের ঘর, মিটি মিটি মাটির প্রদীপের আলো, মৌন সন্ধ্যা, নীরব ব্যথার অশ্রু, শান্ত সৌন্দর্য, স্নেহমাখা রাঙা শাড়ির আঁচল। আরব সমুদ্রের জলে এখন যেন করুণ সূর্যাস্তের, যেন এরকম সূর্যাস্ত এত করুণ কখনো হয়নি। গল্পের শেষে এটাই মনে হলো যে মানুষের চলার পথে
কত মানুষের সঙ্গে পরিচয় হয়, কত সুখ দুঃখের কাহিনী, কিন্তু কিছু কিছু মানুষ ঠিক মনে গেঁথে থেকে যায়। যেমন এই বৌদিমণি, লেখকের মনে কোথাও একটা সে জায়গা করে নিয়েছিল, তাকে সে কখনো ভুলতে পারেনি। গ্রাম ছাড়া এই ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।